কাশেম আলী, আপনি বলে নিন, তারপর আমি ডান দিকে যারা আছেন তাদের কাছে যাবো। কোন কোন জায়গাতে আপনার মনে হয়, আপনি পুরোটা অনেকটা শুনলেন, আপনি মানুষদার কথা শুনলেন, তৌসিফের কথা শুনলেন, চন্দনদার কথা শুনলেন, কোন কোন জায়গাতে আপনার মনে হয় যে একেবারে ডাহা মিথ্যা বলা হচ্ছে, আর কোন কোন জায়গাটা আসলে ভারতবর্ষ রিফর্ম করে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ তৈরির পথে আরেক ধাপ এগোনো যাবে? আপনার একটা কথার সূত্র ধরে টোল করি, ভাইরালও হয়েছে বটে, মুরব্বি মুরব্বি থেমে যান থেমে যান। যদি সত্যি কথা বলি, কালকে আমার বিরুদ্ধেও ফতোয়া জারি হবে। ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় অবস্থান করছে 2006 সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী 17,000 কোটি টাকা পশ্চিমবাংলায় তাদের ওয়াকফ সম্পত্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ফেরত দেওয়া হবে, 34 বছরে সিপিএম লুট করেছিল। আজকে মমতা ব্যানার্জি 14 বছর ক্ষমতায় থাকাকালীন একটি 12 শব্দ তিনি প্রয়োগ করেননি বা শব্দ চয়ন তিনি আনেননি বিধানসভাতে, যে আমি 2011 নির্বাচনে ক্ষমতায় আসার আগে বলেছিলাম মুসলমানদের ওয়াকফ সম্পত্তি গরিব মানুষদের মধ্যে সমবন্টন করে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং 17,000 কোটি টাকার সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সেই পুনরুদ্ধারের জন্য। যদি আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে যদি মুসলমানদের সম্পত্তি, গরিব মেধাবী ছাত্রছাত্রী যারা পড়াশুনো করতে চায়, যারা সমাজের মূল স্রোতে আসতে চায়, আজকে জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন অপরাধীর তালিকায় কারা। আমি, কাশেম আলী, হয়তো আব্দুল রহিম বা আব্দুল করিম, আমরা কি জেল খাটবো? নির্বাচন এলে এই কংগ্রেসিরা 70 বছরে আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি একটু উন্নত হয়ে হিজাব পরেছেন, নামাজ পড়ার ভান করেছেন, অভিনয় করেছেন, আর আমাদের মুসলমান চাচা মুরব্বীরা গদগদ হয়ে গেছে, ভেবেছেন যে আমাদের শুভাকাঙ্ক্ষী আসল মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে 17,000 কোটি টাকার সম্পত্তি পশ্চিমবাংলার মাটিতে লুট হলো। এই সম্পত্তি পুনরুদ্ধার করে 17,000 আমাদের সম্পত্তি কিভাবে লুট হলো? মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের সিপিএম, আজকে আলিমুদ্দিন স্ট্রিটের পাশে চলে যান, তৌসিফ ভাইয়ের বাড়ির পাশে কি স্ট্রিটে জমি আছে, কারা দখল করে আছে, সিপিএম এর পার্টি অফিস হয়ে বসে আছে। তথ্য আছে, চলে যান আপনি পার্টি অফিসটা ওয়াকফ সম্পত্তি, আলিমুদ্দিন স্ট্রিটটা, আলিমুদ্দিন স্ট্রিটের পাশে 18 কাঠা জমি সিপিএম এর কন্ট্রোলে আছে। এবং 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 গণশক্তি পত্রিকার যে হাউস আছে সেটাও ওয়াকফ সম্পত্তির। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি চলে যান কোচবিহারের সিতাইয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণ হয়েছে ওয়াকফ সম্পত্তির উপরে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ভেগধারীর রাজনীতি করেছে। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান, যদি ওয়াকফ সম্পত্তির পরিবর্তন হয়, শুধু মুসলমানদের স্বার্থে ব্যবহার যদি হয়, গরিব মেধাবী ছাত্রছাত্রী যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের মাথার উপরে আচ্ছাদন নেই, তাদের মাথার উপরে ছাদ হোক, তাদের মুখে অন্ন আসুক, তাদের শিক্ষা আসুক, তাদের ছেলেমেয়েরা IAS IPS হোক। মমতা ব্যানার্জি তা করবেন না। ওয়াকফ সম্পত্তি থেকে ইমাম ভাতা দেবেন, ভোট ব্যাংক তৈরি করবেন, ভোট মেশিনারি তৈরি করবেন, আর নির্বাচন এলে শুধু বলবে ওই বিজেপি আসছে, মসজিদে নামাজ হবে না, মুসলমানরা এখানে থাকতে পারবে না। কাদের দিয়ে প্রচার করা হয়? ইমাম সাহেবদের দিয়ে। ওয়াকফ সম্পত্তির টাকা ইমাম সাহেবরা কেন পাবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিজ্ঞেস করুন। এটা আমার আপনার হক, গরিবের হক, গরিব মানুষের ছাত্রছাত্রীদের হক। তাদের হককে ইমাম সাহেবরা খাবে কেন? ইমাম সাহেবরা কি ফতোয়া জারি করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার জন্য, তাদের সাথে ব্যবহারের জন্য? ময়ূকদা, আমি সত্য উদ্ঘাটনের জন্য আপনার চ্যানেলে অন ক্যামেরায় বলে গেলাম, যতই ফতোয়া আসুক না কেন আমি ফতোয়াকে পরোয়া করি না। সত্যনিষ্ঠার কাছে মাথা নত করতে আমার কোনো ভয় নেই। ওয়াকফ শব্দের অর্থ কি? এই শব্দটি আরবি শব্দ হাবুস। হাবুস হাবুস শব্দ থেকে এই কথাটা এসছে। ওয়াকফ সম্পত্তি একটা সময় আল কোরআনে কোথাও বলা নেই ওয়াকফ সম্পত্তির কথা, শুধু সূরা আল ইমরানে উল্লেখ করা আছে যে মুসলমানদের জন্য বা মুসলমানদের কল্যাণের জন্য। একটা সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব এসেছিলেন।
তিনি মতামত দিতে এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি জানতে এসেছিলেন যে আমার 600টা খেজুরের বাগান আছে, সেই বাগানের সম্পত্তিটা আমি কি করব, আমি ওয়াকাফ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওমর বিন খাত্তাবকে, হে ওমর, তো আমি নবী তোমাকে বলছি ওই সম্পত্তিটা গরিব মানুষকে বিলি বন্টন করে দাও। অর্থাৎ ওই 600 খেজুরের বাগানের যে খেজুর উৎপন্ন হবে, ওই খেজুর বিক্রি করে এই মক্কার অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত গরিব মানুষ যাদের দুবেলা দুমুঠো খেতে পায় না, সেই খেজুরের টাকাটা গরিব মানুষের মধ্যে আপনি বলছেন আপনার সময় শেষ, আপনি বলছেন যে সেই ভাবধারা কি সুন্দর করে আপনি বোঝালেন। মানে খেজুরের যে চাষটা হবে, সেই চাষটা থেকে যা উৎপাদন হবে সেগুলো সব গরিব মানুষের মধ্যে সেই জমিটাও সমবন্টন। তার মানে আপনি বলছেন এই সমবন্টনটা আসলে ওয়াকফ বোর্ড করছে না বলে এই রিফর্মটার প্রয়োজন। একদম তাই। বেশ বেশ, না আর আরেকটু বলতে দিতে হবে, আরেকটু বলতে দিতে হবে। 70 বছরের কংগ্রেসেরা তো জ্বলন কেন? 70 বছরের ওয়াকফ সম্পত্তি কংগ্রেস লুটেছে। আপনি চলে যান কোথায়? কর্ণাটকে, যেখানে 19% ওয়াকফ সম্পত্তি আছে। কর্ণাটকে কাদের সরকার? কংগ্রেসের সরকার। 19% ওয়াকফ সম্পত্তির মধ্যে 13% সম্পত্তি বেদখল হয়ে আছে। কর্ণাটকে ক্ষমতাটা কবে এসছে? কর্ণাটকে অ্যামেন্ডমেন্ট বিল আসেনি কেন ওই 40% সরকারের, যে সরকারটা মুম্বাই সরকারের আগে, এবং তার আগে কুমারস্বামী সরকার ছিল না? আমি মনে হয় ভুল করছি না। এই সরকারগুলো প্রায় 15 বছর সরকার চালিয়েছে। কর্ণাটকে অ্যামেন্ডমেন্ট বিল আসেনি কেন? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট সেটা বলছেন বিজেপির জন্য চিৎকার করেনি কেন? আমি সেই প্রসঙ্গগুলো ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট। রাজনৈতিক উদ্দেশ্য একদম বিতর্কের প্রয়োজন, কিন্তু চন্দনদার প্রশ্নের 1 মিনিট একটা ছোট্ট হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে নন মুসলিমদের বা ডিএমকে কেন ইনক্লুড করা হচ্ছে। আমি দুটো সেকশন পড়ছি, চন্দনদার খুব ভালো, আমি কিন্তু নন মুসলিম বলিনি, আমি ডিএমের প্রসঙ্গ, আমি পজিশনের কথা বলছি। মানে খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে আগের 95-এর যেটা অ্যাক্ট ছিল, সেখানে সেকশন 5, সেকশন 6, সেকশন 43 ক্লজ 3-তে বলা হচ্ছে যে যদি কারো সম্পত্তি ওয়াকফ ঘোষণা করা হয়, সেটা সার্ভে করার একমাত্র অধিকারী হচ্ছে ওয়াকফ বোর্ড, এর বাইরে কেউ করতে পারবে না। নতুন বিল যেটা হয়েছে সেটাও আমি পড়ে শোনাচ্ছি, একই সেকশন 5 ক্লজে সেখানে বলা হচ্ছে যে যদি সার্ভে নিয়ে ওনার আপত্তি থাকে, যেটাতে আমি সন্তুষ্ট নই, সার্ভে অফ দ্য ওয়াকফ শ্যাল বি সাবমিটেড টু দ্য কোর্ট অর ডিএম। দিস ইজ দ্য ডিফারেন্স। শামসুর আলী মল্লিক রয়েছেন আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট, আপনার বক্তব্যটা কি? দেখুন, মানে আমি প্রথমত কিন্তু অনেকটা মানে এনলাইটেন্ড হলাম এই ব্যাপারে। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার, এবং এটা নিয়ে রাজনীতি যদি হয়, আমি তার থেকেও ভয়ঙ্কর একটা দিক দেখতে পাচ্ছি শামসুদ্দা। একেবারে গরিব প্রান্তিক মুসলমান সমাজের মানুষ, তারা যদি এই আশাটা শুরু করে দেন যে হ্যাঁ সত্যি নরেন্দ্র মোদী হয়তো 1 ছটাক করে জমি দিতে পারে আমাদের, এই এত জমি যে বাবুরা রেখে দিয়েছে, তাহলে এটাও তো একটা ভয়ঙ্কর রকম একটা সুইফট হতে পারে। তা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এই রকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমার মনে হয় এই প্রথম কোনো মিডিয়া মানে সবিস্তারে আলোচনা করার অপশান দিয়েছে। আসলে 1913 সালে ব্রিটিশ আমলে প্রথম সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল তৈরি হয়েছিল, 1923 নয়, এটা প্রথম কারেকশন করা দরকার। 1913 সালে ব্রিটিশ সরকার প্রথম সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল তৈরি হয়েছিল, কারণ ধর্মীয় কারণে মসজিদ মাদ্রাসাকে মুসলমানরা পরম্পরা অনুসারে দান করে যায়, কিন্তু সেগুলো যেহেতু ব্যক্তিরা লুটছিল, যেটা এখনও ঘটছে, সেই জন্য 1913 সালে অনেক মুসলিম বিদ্বজ্জন আবেদন করার ফলে, লড়াই করার ফলে ওয়াকফ কাউন্সিল তৈরি হয়। আর 1923-এর কথা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে 1923-এ প্রথম ওয়াকফ কাউন্সিল কি করবে, তার হাতে তো কোনো অধিকার নেই, আইন নেই। তো 1923 সালে প্রথম ওয়াকফ অ্যাক্ট চালু হলো। আমি মাঝে আর যাচ্ছি না, ব্রিটিশ ভারতে এবং স্বাধীন ভারতে অনেকবার সংশোধনী হয়েছে, সংযোজনী হয়েছে, ইত্যাদি ইত্যাদি। 95 একদম ঠিক আছে। আমাদের বর্তমানে যে অবস্থাটা আছে, আমি সেই অবস্থায় কেন বিরোধিতা করছে মুসলিম সমাজ, কেন বিরোধিতা করছে বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলোর পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে, মুসলমান সমাজকে ব্যবহার করা বা না করা, কিন্তু ইস্যু তো কেউ হাতছাড়া করবে না। বিজেপিও সুযোগ পেলে ইস্যু হাতছাড়া করবে না, তৃণমূল সুযোগ পেলে ইস্যু হাতছাড়া করবে না। আমি একটু অন্য জায়গায় বলছি, তারপরে আমি কেন বিরোধিতায় যাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।